ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ক্লাস 11-এর কার্যশক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্ট্যান্ট গাণিতিক প্রশ্ন ও তার উত্তর। এটি পার্ট 2। তাহলে এখন কোশ্চেন নাম্বার 9। একটি 5000 কেজি ভরের মাল ভর্তি লরি একটি আনত তলের 1:40 এর ওপর বিনা আয়াসে 18 কিলোমিটার/আওয়ার বেগে নেমে আসে। এই আনত তলের নিচে থেকে ওপরের দিকে একই বেগে উঠতে হলে লরিটির ইঞ্জিনের কত অশ্বশক্তির ক্ষমতা প্রয়োজন? উভয় ক্ষেত্রে ঘর্ষণজনিত বাধা সমান। তাহলে প্রথমেই একটি কথা বলা আছে যে এই লরিটির ভর হলো, লরির ভর m = 5000 কেজি। 1:40 ওই আনত তলের নতিটা 1:40 মানে tan θ = 1/40। তাহলে নতি কোণ যদি থিটা ধরি, যেহেতু tan θ মান ক্ষুদ্র, বলা যেতে পারে এই ভ্যালুটা প্রায় sin θ সঙ্গে সমান, অর্থাৎ sin θ is almost equal to 1/40। এটাও বলা যেতে পারে, প্রয়োজন যদি লাগে তো লাগাবো। এখন বলেছে যে ওই নততলের উপর বিনা আয়াসে 18 কিলোমিটার/আওয়ার বেগে নেমে আসে। তাহলে যখন নেমে আসে তখন ওর বেগটা বলে দিয়েছে যে 18 কিলোমিটার/আওয়ার। বিনা আয়াসে নেমে আসে, তাহলে বিনা আয়াসে নেমে আসার অর্থ কি? বিনা আয়াসে নেমে আসার অর্থ হচ্ছে যে কোনো বল ক্রিয়া করে না, লব্ধি বল থাকে না। অর্থাৎ নিচের দিকে ক্রিয়াশীল বল mg sin θ আর নততল বরাবর ওপরের দিকে ক্রিয়াশীল বল মানে ঘর্ষণ বল, এই দুটির ভ্যালু একই। বাকি আমাদের প্রয়োজন নেই, প্রতিক্রিয়া বল, ওজন, এইগুলোকে আর ভাঙছি না। তাহলে শর্ত অনুযায়ী ঘর্ষণ বল সমান mg sin θ। ঘর্ষণ বল এটিকে Fs ধরে নিয়েছি। এখন এই গাড়িটিকে যদি ওপরের দিকে তুলতে হয়, এটিকে যদি ওপরের দিকে তুলতে হয় তাহলে কত বল লাগবে? প্রথমত বল হিসাব করব, তারপর বল ইন্টু বেগ করে ক্ষমতা রাশিমালায় চলে আসব। আমরা তো জানি ক্ষমতা সমান বল ইন্টু বেগ। তাহলে আমরা প্রথমে বল ওপরের দিকে তুলতে হলে প্রয়োজনীয় বল কত সেটির হিসাব করব। আর বেগের মান দিয়ে দিয়েছে 18 কিলোমিটার/আওয়ার, সেই অনুযায়ী বাকি হিসাবটা করব। তাহলে দেখো, ওপরের দিকে যদি তুলতে হয় তাহলে mg sin θ এই পরিমাণ বল তো দিতেই হবে। উপরন্তু তখন আবার এই ঘর্ষণ বলটা ঘুরে যাবে, ঘর্ষণ বলটা তখন ঘুরে যাবে, তখন আর এই দিকে থাকবে না, ঘর্ষণ বলটা উল্টো দিকে যাবে। যেহেতু উপরের দিকে উঠছে, ঘর্ষণ বলটা তখন তাহলে তার বিপরীতে হবে। তার মানে এই দুটি বলই দিতে হবে, mg sin θ আর ঘর্ষণ বল, এই দুটি বলের সমষ্টি যা হচ্ছে অতটি বল প্রয়োজন। তাহলে আমরা লিখব ওপরের দিকে উঠতে প্রয়োজনীয় বল mg sin θ প্লাস Fs অর্থাৎ ঘর্ষণ বল। তারপর আবার পরবর্তী ধাপে যাব। এখন mg sin θ লিখলাম, আর Fs মানে দেখো আবার শর্ত অনুযায়ী বলা ছিল mg sin θ। তার মানে এখানে ঘর্ষণ গুণাঙ্কের কোনো দরকার হচ্ছে না, ঘর্ষণ বলটা আবার mg sin θ দিয়েই বসিয়ে দেবো, যেহেতু ওখানে বলা ছিল বিনা আয়াসে নামে, মানে ঘর্ষণ বল আর mg sin θ এই দুটো ভ্যালু একই। তাহলে আবার ঘর্ষণ বলের জায়গাতে বসিয়ে দেবো mg sin θ। তার মানে ভ্যালুটা হলো 2mg sin θ। এবার গতিবেগের মানটা এসআই পদ্ধতিতে পুরো রেডি করি, কিলোমিটার/আওয়ারে আছে, মিটার/সেকেন্ডে করে নিই। 18 কিলোমিটার/আওয়ার, এটাকে যদি মিটার/সেকেন্ডে করতে যাই তাহলে 5/18, 5/18 দিয়ে গুণ করলেই
সরাসরি মিটার পার সেকেন্ডে চলে আসবে। অ্যাকচুয়ালি 1000/3600 দিয়ে গুণ করতে হয়, সেটাই লঘিষ্ঠ করে এইভাবে করা আছে। তাহলে এত মিটার পার সেকেন্ড হলো, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখন ক্ষমতা সমান বল ইন্টু বেগ, এই সূত্রটা বসাবো, বসিয়ে কি ভ্যালু হয় দেখি। তাহলে বল হলো 2mg sin থিটা, আর বেগের ভ্যালু 5 বসিয়ে দিলাম। তাহলে 2 ইন্টু এখানে 5000 ইন্টু 9.8 সাইন থিটা মানে 1/40 ইন্টু 5, এত ওয়াট হয়ে গেল একদম। এটা ক্যালকুলেশন করলে আসছে দেখো 12250 ওয়াট। কাটাকুটি করেও ছোট করা যাবে, ছোট করে ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করলে দেখো এটি আসছে। তাহলে একে এখন 746 দিয়ে যদি ভাগ করি, তাহলে এইচপিতে পাবো। বারো 12250কে 746 দিয়ে ভাগ করলে আসছে দেখো 16.42। তাহলে উত্তর হলো 16.42 এইচপি। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 10। একটি পাম্প প্রতি মিনিটে 200 লিটার জল 5 মিটার উচ্চতায় তুলছে। ওই জল 2 সেন্টিমিটার ব্যাসের নালী মুখ দিয়ে নিক্ষেপ করছে। নিক্ষিপ্ত জলের গতিবেগ ও পাম্পের ক্ষমতা নির্ণয় করো। তাহলে প্রথম কথা হচ্ছে H = 5 মিটার উচ্চতায় তুলছে জলটাকে, আর 2 সেন্টিমিটার ব্যাসের নালীমুখ দিয়ে ওই জলটাকে বের করছে। তাহলে ব্যাসার্ধটা হবে 1 সেন্টিমিটার। আমরা ডাটাটা লিখেও নেব, আরও কিছু ডাটা লিখতে হবে। প্রথমত এর বেগ বের করাটাতে আমাদেরকে মন দিতে হবে। এর বেগ বের করা, 200 লিটার জল 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ছিদ্র দিয়ে যদি বের হয়, তাহলে বেগটা কত হবে, ওই জলের বেগ বের করব। তাহলে একটা উত্তর বের হবে, তারপর আবার পাম্পের ক্ষমতাটা বের করব। এখানে বলেছে দেখো প্রতি মিনিটে 200 লিটার জল তুলছে। প্রতি মিনিটে 200 লিটার জল, তার মানে ওই ছিদ্র দিয়ে নির্গত হচ্ছে। তাহলে আমরা প্রতি সেকেন্ডে কত আয়তনের জল বের হচ্ছে সেটা খেয়াল করে রাখি। 200 লিটার মানে হলো 200 ইন্টু 1000, এটা গেল 1 মিনিটে, তাহলে সেকেন্ডে হলে 60, এত সেমি কিউ পার সেকেন্ড। তাহলে নালীমুখের ব্যাসার্ধ আর = 1 সেন্টিমিটার, এটা লিখলাম। আর ধরে নেব যে নিক্ষিপ্ত জলের বেগ v সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু বেগ করলে আমরা 1 সেকেন্ডে কত আয়তনের জল নির্গত হচ্ছে সেটা বলতে পারবো। প্রতি সেকেন্ডে নির্গত জলের আয়তন পরিমিতির সূত্র অনুযায়ী, পরিমিতিতে এরকমের অঙ্ক করেছো ক্লাস 10-এ, সেই অনুযায়ী আমরা এখন তাহলে লিখব প্রস্থচ্ছেদ ইন্টু জলের বেগ সমান 1 সেকেন্ডে নির্গত জলের আয়তন। তাহলে প্রস্থচ্ছেদ মানে πr² ইন্টু বেগ আমরা v সেন্টিমিটার পার সেকেন্ড ধরেছি, তাহলে v, আর 1 সেকেন্ডে নির্গত জলের আয়তন হচ্ছে 200 ইন্টু 1000/60। এখন আর এর ভ্যালুটা 1, তাহলে এখানে থাকছে শুধু পাই, তার মানে v = হয়ে গেল, একটা শূন্য যদি কেটে নিই তাহলে 2 এর গায়ে 4টে শূন্য, 6 1/π। এবার পায়ের মান বসিয়ে নিই, তাহলে 2 এর গায়ে 1টি 2টি 3 4টি শূন্য,
বাই 6 লিখবে আর পায়ের মানটা বসাবে 22/7, তাহলে হলো 7/22। এটা সেন্টিমিটার পার সেকেন্ডে এলো। মিটার পার সেকেন্ডে করলে এই দুটো শূন্য আরও কম হয়ে যাবে, দুটো শূন্য কম হবে। আর ক্যালকুলেশন করে দেখো এটা আসছে 10.6 ইন্টু 10⁻² সেন্টিমিটার পার সেকেন্ড, মানে 10.6 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে একটি উত্তর লিখে নিতে হবে। এক নম্বর গতিবেগের মান বেরিয়ে গেল, ওই জলের গতিবেগের মান বেরিয়ে গেল। এরপর আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে ক্ষমতা নির্ণয় করতে হবে। খেয়াল করে দেখো জলটাকে এই এইচ উচ্চতায় তোলা হয়েছে, তারপর আবার এত বেগে নিক্ষেপ করা হচ্ছে, তার মানে জলটা স্থিতিশক্তি বৃদ্ধি করতে হয়েছে, আবার গতিশক্তিও ওকে প্রদান করেছে পাম্পের ইঞ্জিন। তার মানে এর স্থিতিশক্তি হচ্ছে mgh বৃদ্ধি পেয়েছে, আবার গতিশক্তি হবে 12mv² বৃদ্ধি পেয়েছে। তাহলে মোট শক্তি বৃদ্ধি বাই সময়, শক্তি বৃদ্ধি বাই শক্তি বাই সময় করলেই ক্ষমতা পেয়ে যাব। তাহলে ক্ষমতা সমান লিখব স্থিতিশক্তি বৃদ্ধি প্লাস গতিশক্তি বৃদ্ধি বাই সময়। তাহলে mgh প্লাস 12mv² t। তাহলে এটা m/t করে নিলাম, অ্যাকচুয়ালি এমটা উপরে কমন নিচ্ছি, তাহলে থাকছে gh প্লাস v²/2, বা এটা 0.5v² করে নিলে হতো। এখন m এর মান বসাবো, বাকি সব মানগুলি বসিয়ে নেব। m এর মান হবে 200 কেজি, কেননা 1 লিটার জলের ভর 1 কেজি, তাহলে 200 লিটার জলের ভর 200 কেজি। তাহলে 200 কেজি বাই টাইম আছে এখানে 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, ইন্টু জি মানে 9.8, এইচ মানে দেখো 5 মিটার, প্লাস এটা v²/2, v²/2 মানে হলো 10.6 এর স্কোয়ার বাই 2। এত এসআই পদ্ধতিতে এসে গেল, একদম এসআই, তাহলে ওয়াট হয়ে গেল। এখান থেকে এসআই পদ্ধতি ক্যালকুলেশন শুরু করেছি, মানটা পুরো ক্ষমতারটা এসআই পদ্ধতিতে করলাম, বেগের মানটা সিজিএসে করে এসআই নিয়ে এলাম, যেটাই যেমন সুবিধা হলো। তাহলে এখানেতে দুটো ডাটা লেখা হয়নি, ওই দুটো ডাটা লিখে নিতে হবে, যে উচ্চতা h = 5 মিটার আর জলের ভর m সমান 200 কেজি। তাহলে এবার এটা ক্যালকুলেশন করব, এইটা ক্যালকুলেশন করলে আসছে দেখো 350.6 ওয়াট। তাহলে 10-এর কোশ্চেনে দুটি অ্যান্সার, দুটি অ্যান্সারের একটি হলো 10.6 মিটার পার সেকেন্ড বেগের মানটা, আর একটি পি এর মান বেরোলো 350.6 ওয়াট। নেক্সট কোশ্চেন নাম্বার 11, এম ভরের একটি গাড়ির উপর p0 স্থির মানের ক্ষমতা t সময় ধরে প্রয়োগ করে স্থিরাবস্থা হতে ত্বরান্বিত করা হলো, গাড়িটির তাৎক্ষণিক বেগের রাশিমালা বের করো। গাড়িটির উপর ক্রিয়াশীল বল F এবং গাড়ির বেগ v, এটা প্রথমে ধরে নিই। তাহলে আমরা ক্ষমতা p0 এর ভ্যালুটা লিখতে পারবো। তাহলে অতএব p0 = বল ইন্টু বেগ, বল ইন্টু বেগ মানে ক্ষমতা। তাহলে p0 = লিখতে পারবো m ইন্টু a, আর v আছে, m মানে গাড়ির ভর, a মানে গাড়ির ত্বরণ, তাই f সমান m এ লিখেছি। এখান থেকে দেখো a মানে ত্বরণ, ত্বরণ মানে লেখা চলবে dv/dt,
তাহলে ডিভিডিটি ইন্টু ভি। এবার এটা একটু সাজিয়ে নিচ্ছি, ভি ডিভি ইকুয়াল টু আসছে দেখো পি জিরো বাই এম ইন্টু ডিটি। আমাদেরকে তাৎক্ষণিক বেগের রাশিমালা চাই, এখানে আছে ভি ডিভি, এর থেকে ভি এর রাশিমালা চাই। অর্থাৎ এই সমীকরণটিকে সমাকলন করতে হবে, সমাকলন করলে ডিভি থেকে ভি চলে আসবে। তাহলে লিখে নিলাম উপযুক্ত সীমার মধ্যে সমীকরণটিকে সমাকলন করে পাই। আপাতত আমরা সমাকলনের চিহ্ন দিয়ে লিখি। আচ্ছা, পি জিরো বাই এম এটা তো কনস্ট্যান্ট টার্ম, দেখো এখানে বলেছে পি জিরো স্থির মানের ক্ষমতা, তার জন্য এটা কনস্ট্যান্ট করে নিলাম। এবার দেখো যখন সময় জিরো অর্থাৎ প্রারম্ভিক অবস্থায় বেগও জিরো ছিল, বলেছে দেখো স্থির অবস্থা হতে যাত্রা করছে, তার মানে যখন সময় শুরু তখন বেগও শূন্য। এবার টি সময়ে আমরা তাৎক্ষণিক বেগটাকে ধরে নিচ্ছি ভি। তাহলে ভি ডিভি ইন্টিগ্রেশন করলে আসবে ভি স্কোয়ার বাই টু, একদম লিমিট বসিয়ে দেওয়া হয়ে গেল, আর লিমিটটা বসাচ্ছি না, কারণ আপার লিমিট ভি বসাবো আর লোয়ার লিমিট জিরো বসাবো, তাহলে সে ভি স্কোয়ার বাই টুই আসবে, ইকাল টু পি জিরো বাই এম ইন্টু টি হয়ে গেল। তাহলে এখান থেকে ভি স্কোয়ার সমান লিখতে পারো টু পি জিরো টি বাই এম, তার মানে ভি ইকাল টু রুট ওভার টু পি জিরো টি বাই এম। তাহলে তাৎক্ষণিক বেগের মান বেরোলো রুট ওভার টু পি জিরো টি বাই এম। উত্তরটা এক লাইন লিখে নিতে হবে। এবার আসি কোশ্চেন নাম্বার 12। 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার উঁচু হতে একটি গোঁজার উপর পড়ল। গোঁজাটি মাটির ভিতর 10 সেন্টিমিটার ঢুকে গেলে মাটির গড় প্রতিরোধ বল নিউটন এককে বের করো। তাহলে বস্তুর ভর m সমান 5 কেজি, উচ্চতা h ইকাল টু 5 মিটার, বস্তুটি 5 মিটার উপর থেকে পড়লে মাটির ভেতরে 10 সেন্টিমিটার ঢুকে যায়, মাটির ভেতরে 10 সেন্টিমিটার ঢোকে। মাটির মধ্যে অতিক্রান্ত দূরত্বটাকে আমরা x লিখে নিচ্ছি, 10 সেন্টিমিটার, একে মিটারে করে নিই, বাকি সব এককগুলো এসআই রয়েছে। তাহলে এটি হবে 0.1 মিটার। এখানে আমাদেরকে কোশ্চেন দিয়েছে যে মাটির গড় প্রতিরোধ বল কত। মাটির গড় প্রতিরোধ বল, এটাকে যদি এফ ধরে নিই, এফ, তাহলে আমরা বলতে পারি যে এই বস্তুটি এফ বলের বিরুদ্ধে 10 সেন্টিমিটার সরণ ঘটিয়েছে, এফ বলের বিরুদ্ধে 10 সেন্টিমিটার সরণ ঘটিয়েছে, অর্থাৎ কার্য করতে হয়েছে। আর ওই কার্যটা এসেছে কোথা থেকে? কার্যটা এসেছে ওর স্থিতিশক্তির হ্রাস হয়েছে বলে। স্থিতিশক্তির হ্রাস মানে একদম এই 5 মিটার আর 0.1 মিটার পুরো এই হাইটটা নেমে এসছে, অর্থাৎ এইচ প্লাস এক্স এতটা নেমে এসছে, মানে ওর স্থিতিশক্তির হ্রাস হয়েছে, সেই শক্তিটা জন্য সে এফ বলের বিরুদ্ধে কার্য করতে পেরেছে। তাহলে এখানে লজিকটা কেমন হলো না, এফ বলের বিরুদ্ধে কৃতকার্য সমান বস্তুটির স্থিতিশক্তির হ্রাস। তাহলে এফ বলের বিরুদ্ধে কৃতকার্য মানে এফ ইন্টু এক্স ইকুয়াল টু এম জি, আর মোট উচ্চতার নেমেছে এইচ প্লাস এক্স, বায়ুতে এইচ দূরত্ব নেমে এসছে, মাটির মধ্যে এক্স দূরত্ব গেছে, তাহলে মোট অবরোহিত দূরত্ব এইচ প্লাস এক্স। এখান থেকে তাহলে এফ বেরোবে mgh ইন্টু এইচ প্লাস এক্স বাই এক্স। এম এর মান বসাবো 5 কেজি মানে 5, জি হচ্ছে 9.8,
এইচ মানে 5 প্লাস 0.1 হচ্ছে এক্স এর জন্য বাই 0.1। তাহলে এটা 49 ইন্টু 5.1 বাই 0.1, তাহলে এটা হচ্ছে দেখো 249.9 বাই 0.1, মানে আসছে 2499। বল এই রাশিটা বলের রাশি, তাহলে বলের রাশি মানে এসআই করেছি, তাহলে উত্তরটা হবে নিউটন এককে। তার মানে মাটির গড় প্রতিরোধ বল হলো 2499 নিউটন। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 13। এখানে দেখো বলেছি 13 সেন্টিমিটার কার্যকর দৈর্ঘ্য সম্পন্ন একটি সরল দোলকের দোলকপিণ্ডের ভর 10 গ্রাম, সব সিজিএসে দিয়েছে। তাহলে কার্যকর দৈর্ঘ্য এল, এটা হলো 13 সেন্টিমিটার, আর এর ভর এম, এম এর ভ্যালু দিয়েছে 10 গ্রাম। এটিকে উলম্ব রেখা থেকে 5 সেন্টিমিটার টেনে আর ছেড়ে দেওয়া হয়েছে। সেটি সর্বনিম্ন অবস্থানে আসবে, তখন ওর গতিশক্তি কত? তাহলে ওইটি সর্বনিম্ন অবস্থানে এলো, তাহলে এখানেতে এর গতিশক্তি মানে কাইনেটিক এনার্জিটা কত, মানে হাফ এম ভি স্কোয়ার বার করতে বলেছে। অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি বের করতে বলেছে। আমাদেরকে খেয়াল করতে হবে যে বিক্ষিপ্ত অবস্থান থেকে ওই যে সাম্য অবস্থানে এলো, এবং সাম্য অবস্থানে আসার জন্য সে একটা বিশেষ মানের গতিশক্তি লাভ করলো। এই গতিশক্তিটা কেন লাভ করলো বা কি কারণে ওর গতিশক্তি লাভটা হলো? অ্যাকচুয়ালি দেখো, ওই বিক্ষিপ্ত অবস্থান থেকে সাম্য অবস্থানে আসার জন্য পিণ্ডটা এতটা উচ্চতা নিচের দিকে নেমেছে বা এতটা অবরোহণ করেছে। এই ভ্যালুটা যদি 5 হয়, এই ভ্যালুটা বলেছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হয়েছিল, তাহলে এটি 5 সেন্টিমিটার, এটি 13 সেন্টিমিটার। আমরা ইজিলি এইটা বের করে নিতে পারবো, এটা বের করে নিচ্ছি, এটা 12 সেন্টিমিটার বেরোবে, দেখতেই পাচ্ছ। তাহলে সে কতটা উচ্চতা নেমেছে নিচের দিকে সেটা পেয়ে গেলাম। তার মানে ওই এইচ অনুযায়ী ওর স্থিতিশক্তির হ্রাস হয়েছে, স্থিতিশক্তির হ্রাস হয়েছে বলে গতিশক্তি বেড়েছে। তাহলে আমাদের এখন কাজ এই এইচ এর মানটা বের করা। তার আগে 12 সেন্টিমিটারটা বের করব, তারপর এইচ এর মানটা বের করব, দিয়ে আমরা ওই লজিকটা লাগাবো। এখানে গতিশক্তির বৃদ্ধির কারণ স্থিতিশক্তির হ্রাস, তাহলে গতিশক্তি সমান স্থিতিশক্তির হ্রাস বলে উত্তরটা বার করে নিয়ে আসবো। এখানে বিক্ষিপ্ত অবস্থানে সরল দোলকটাকে এবি আর সাম্য অবস্থানে এসি অবস্থানে আছে বলে ধরলাম, আর এই বিন্দুটাকে ডি বিন্দু বলছি। তাহলে চিত্রে তার মানে ছবিটা দিতে হবে, চিত্র যখন বলছি এই ছবিটা আঁকতেই হবে। তাহলে চিত্রে এডি সমান এটা হচ্ছে তাহলে ধরো লম্ব, তার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এডি সমান তাহলে লিখবো 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে 144 হয়, √144 মানে 12 সেন্টিমিটার। তাহলে পিণ্ডটি বিক্ষিপ্ত অবস্থান থেকে সাম্য অবস্থানে এলে উচ্চতা অবরোহণ মানে যতটা নামলো, এইচ ইকাল টু মোট 13 সেন্টিমিটার, তার মধ্যে এখানটা 12 সেন্টিমিটার ছিল, তাহলে 13 মাইনাস 12 সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার। তাহলে উচ্চতা বের হলো,
এরপর আমরা ওই লজিকটা লাগাবো। লিখব এখানে গতিশক্তির বৃদ্ধি সমান স্থিতিশক্তির হ্রাস। এবার স্থিতিশক্তির হ্রাস মানে হলো mgh। তাহলে m এর মান দেখো 10, g মানে 980 CGS এ কাজ করছি, আর h মানে 1, তাহলে এত আর্গ হয়ে গেল। তার মানে 9800 আর্গ। তাহলে গতিশক্তির বৃদ্ধি বা বস্তুটার গতিশক্তি 9800 আর্গ হবে। এখান থেকে আবার গতি বেগ বের করতেও বলতে পারে, তাহলে তখন আবার হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু 9800 লিখবো, তারপর ওখান থেকে এম এর মান বসিয়ে ভি এর মান বার করব, তাও দিতে পারে, গতিবেগও বার করতে দিতে পারে। তো যাই হোক, আমাদের প্রশ্ন অনুযায়ী উত্তর হলো ওখানে গতিশক্তি সাম্যাবস্থানে 9800 আর্গ। এবার আসবো কোশ্চেন নাম্বার 14। 5 গ্রাম ভর বিশিষ্ট একটি কণা একটি সরলরেখা বরাবর 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে ধরো এক্স অক্ষ বরাবর চলছে, এটা লিখেও নিতে পারি, ধরি এক্স অক্ষ বরাবর বস্তুটি গতিশীল। এম ইকুয়াল টু 5 গ্রাম ভরের বস্তু এক্স অক্ষ বরাবর ভি ইকুয়াল টু 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এর গতির অভিমুখের সঙ্গে 45 ডিগ্রি কোণে 10√2 ডাইন বল প্রযুক্ত হলো। তাহলে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু 10√2 ডাইন। অনুভূমিকের সঙ্গে এর কোণ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার কোশ্চেন দেখো, কোশ্চেনে আছে 1 সেকেন্ড পরে বস্তুটির গতিশক্তির কত পরিবর্তন হবে। তাহলে 1 সেকেন্ড পরে বস্তুটির গতিশক্তি বের করতে হবে। এবার কিন্তু দুদিকেই বেগটা এই বলটার জন্য ওর বেগ ছিল এইদিকে প্রথমে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, কিন্তু এই এফ বলটার জন্য এর বেগের এইদিকে বেগের বৃদ্ধি ঘটবে, আবার ওয়াই অক্ষ বরাবর বেগের সঞ্চার ঘটবে। এইদিকে তো বেগের সঞ্চার ঘটবে, কেননা বলটা তির্যকভাবে কাজ করছে। তাহলে আমাদেরকে এখন এই বলটার জন্য এক্স অক্ষ বরাবর ত্বরণ কত সেটি রেডি করতে হবে, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত সেটি রেডি করতে হবে। তবে এখানে একটা সুবিধা আছে, থিটাটা 45 ডিগ্রি দিয়েছে, তার জন্য এক্স অক্ষ বরাবর ত্বরণ যা হবে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ তাই হবে। তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ এক্স, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এ ওয়াই ইকুয়াল টু লিখব এফ সাইন থিটা বাই এম বা এফ কস থিটা বাই এম। এফ এর মান বসাই 10√2, কস থিটা মানে 1/√2, আর এম এর ভ্যালু দেখো বলে দিয়েছে 5 গ্রাম। তাহলে √2 কেটে গেল, তার মানে 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা 1 সেকেন্ড পরে এক্স অক্ষ বরাবর বেগ কত আর 1 সেকেন্ড পরে ওয়াই অক্ষ বরাবর বেগ কত বের করব। তাহলে এখন 1 সেকেন্ড পর এক্স অক্ষ বরাবর বেগ vx, এটা ভেক্টর দিয়ে দিচ্ছি, ভেক্টরে ইকুয়াল টু 10 i ক্যাপ প্লাস 10 i ক্যাপ। কেন বললাম, এখানে প্রাথমিক বেগটা এক্স অক্ষ বরাবর ছিল 10 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে ওর বেগটা ছিল 10 i ক্যাপ। তাহলে ভি সমান ইউ প্লাস এটি, ওই সূত্রটাতে বসাবো। তারপর ভি ইকাল টু ইউ বসানো হলো আমাদের, এটি এ বলতে এক্স ইন্টু টি, এক্স মানে কত না 2, তাহলে 2 আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর বলে আই ক্যাপ ইন্টু 1, তাহলে ভ্যালুটা আসছে 12 আই ক্যাপ।
সেরকম y অক্ষ বরাবর বেগ, vy ইকাল টু y অক্ষ বরাবর কিন্তু কোনো প্রাথমিক বেগ ছিল না, বস্তুটা তো x অক্ষ বরাবর গতিশীল ছিল, তাহলে y অক্ষ বরাবর প্রাথমিক বেগ মানে 0 প্লাস ay ইন্টু টি, ay মানেও কিন্তু 2j ক্যাপ, ay মানে তাহলে 2j ক্যাপ, মানটা হচ্ছে 2 আর y অক্ষ বরাবর বলে j ক্যাপ ইন্টু সময়টা 1, তাহলে রেজাল্ট এলো 2j ক্যাপ। তাহলে 1 সেকেন্ড পরে মোট বেগ কত? অতএব 1 সেকেন্ড পর মোট বেগ বা লব্ধি বেগ লিখলে ভালো হতো, v ভেক্টর ইকুয়াল টু vx প্লাস vy। তাহলে আসছে দেখো 12i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তাহলে এর মান কত লিখবো? মড অফ রুট ওভার 12 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ রুট ওভার এইটা 144 আর 4 148। এবার বস্তুটির গতিশক্তির পরিবর্তন বের করব। গতিশক্তির পরিবর্তন, তাহলে অতএব গতিশক্তির পরিবর্তন সমান হাফ এম ইন্টু চূড়ান্ত বেগের স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 148 এর স্কোয়ার মাইনাস প্রাথমিক বেগের স্কোয়ার। দেখো এখানেতে ছিল প্রাথমিক বেগ 10 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে 10 এর স্কোয়ার। এম এর মানটা বসিয়ে নিতে হবে, তাহলে হাফ ইন্টু এম এর মান আছে 5 গ্রাম, বসিয়ে নিলাম। এখানে ক্যালকুলেশন দেখো, এটা হবে রুট ওভার 148 মাইনাস 100, অর্থাৎ এখানটা হলো 48। তাহলে 2 আর 48 কাটলে 24, 5 ইন্টু 24 মানে হলো 120। এত সব সিজিএসে হয়েছে গোটা কাজটায়, তাহলে 120 আর্গ গতিশক্তির পরিবর্তন, উত্তর বের হলো 120 আর্গ। এবার নেক্সট আসবো কোশ্চেন নাম্বার 15। 100 নিউটন পার মিটার বল ধ্রুবক বিশিষ্ট একটি প্রসারিত স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি 10 সেন্টিমিটার, স্প্রিংয়ের আরও 6 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণের জন্য কত কার্য করতে হবে? তাহলে একটা স্প্রিং, তার দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে 4 সেন্টিমিটার, তার জন্য তাহলে ওখানেতে কার্য করতে হয়েছে, এইটাকে যদি x1 ধরি প্রাথমিক দৈর্ঘ্য বৃদ্ধি, তারপরে বলেছে স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি আরও 6 সেন্টিমিটার করতে হবে, মানে দ্বিতীয় ক্ষেত্রে 4 এটা 6 সেন্টিমিটার আর এখানে 4 সেন্টিমিটার ছিল, তাহলে মোট দৈর্ঘ্য বৃদ্ধি x2 এটা কিন্তু হয়ে গেল 4 প্লাস 6 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার। তাহলে প্রথমে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত কার্য করতে হয়েছে দেখলাম, আরও 6 সেন্টিমিটার, মানে মোট 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত কার্য করতে হয়েছে দেখলাম। তাহলে 4 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কার্যটা পেয়ে যাব। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য বৃদ্ধি x1 ইকুয়াল টু কে এর ভ্যালুটা আগে লিখে নিই, তারপর ওটা লিখছি। তাহলে বল ধ্রুবক কে ইকুয়াল টু 100 নিউটন পার মিটার, প্রাথমিক দৈর্ঘ্য বৃদ্ধি x1 ইকুয়াল টু 4 সেন্টিমিটার, অন্তিম ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি x2 মানে হলো 4 প্লাস 6 সেন্টিমিটার, দ্যাট ইজ 10 সেন্টিমিটার। তাহলে অতএব নির্ণেয় কার্য
স্প্রিংয়ে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালাটা মানেই কার্য, তাহলে নির্ণেয় কার্য ইকুয়াল টু হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ওয়ান স্কোয়ার। তাহলে হাফ কে এর মান বসাও 100, এটা কমন নিয়ে নিই। এবার এক্স টু স্কোয়ার মানে হলো 10 সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু এসআই করতে হবে, যেহেতু এটা 100 নিউটন পার মিটার দিয়েছে, এসআই করতে হবে। তোমরা তো জানো এককের গোলমাল হয়ে গেলে আর কোনো মার্কস পাবে না, তাহলে খেয়াল করবে সেটা ঠিক করে। এখানেতে 10 সেন্টিমিটার তার মানে 0.1 মিটার, তাহলে করব 0.1 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার মানে হলো 4 সেন্টিমিটারটা, 4 সেন্টিমিটার মানে হলো 0.04 স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে 50 আর এখানটা হলো দেখো 0.01 মাইনাস 0.0016। ক্যালকুলেশন করে দেখো, এটা হিসাবে আসছে 0.42 কার্য মানে এসআই পদ্ধতিতে কার্য জুল, তাহলে 0.42 জুল। এই অঙ্কটা পুরোটাই হলো স্প্রিংয়ে সঞ্চিত স্থিতিশক্তি ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এই সূত্রটা দিয়ে হলো। এবার একটা কার্য করা ছিল, তারপরে আবার আরও 6 সেন্টিমিটার বাড়ানোর জন্য কত কার্য করতে হলো সেটি তাহলে বের করে নিলাম। এবার আসবো কোশ্চেন নাম্বার 16। 2 কেজি ভরের একটি ব্লক অনুভূমিক মেঝের ওপর 4 মিটার পার সেকেন্ড গতিবেগে চলার সময় একটি অসংনমিত স্প্রিংকে, অসংনমিত মানে প্রসারিত হয়ে আছে যেটা, সেরকম একটা স্প্রিংকে ধাক্কা মারলো এবং স্প্রিংটিকে সংনমিত করে থেমে গেল, মানে স্প্রিংটিকে সংকুচিত করে থামলো। গতি ও ঘর্ষণের মান 15 নিউটন, স্প্রিং ধ্রুবক 10,000 নিউটন পার মিটার, তাহলে স্প্রিংটির সংকোচন নির্ণয় করো। প্রথম কথা যে 2 কেজি ভর, এই ব্লকটার ভর হচ্ছে 2 কেজি, এম ইকুয়াল টু স্প্রিংয়ের বল ধ্রুবক কে, এটা বলেছে 10,000 নিউটন পার মিটার। গতি ও ঘর্ষণ এফ সমান হচ্ছে 15 নিউটন। এখন সমস্যাটা এখানে যে এই ব্লকটি 4 মিটার পার সেকেন্ড বেগে চলে একে ধাক্কা দেবে এবং সংকুচিত করবে। সংকুচিত করলেই স্প্রিংয়ে কিছুটা স্থিতিশক্তি সঞ্চিত হবে। যদি সংকোচনটা এক্স হয় তাহলে স্প্রিংয়ে সঞ্চিত স্থিতিশক্তিটা হবে হাফ কে এক্স স্কোয়ার। আবার এইখানে চলার জন্য ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করতে হবে, তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করতে হবে আবার এফএক্স। তাহলে এই দুটি কার্য কোথা থেকে আসবে? এই দুটি কার্য এর গতিশক্তি থেকে আসবে, এর গতিশক্তি থেকে। তাহলে আবার একবার বলি, ব্লকটি যদি ভি বেগে আগিয়ে গিয়ে স্প্রিংটিকে ধাক্কা দেয়, তাহলে মনে করো যে এই স্প্রিংয়ের সংকোচন হলো এক্স, স্প্রিংটি এখান থেকে এতটি সংকুচিত হলো, অর্থাৎ স্প্রিংয়ের সংকোচন হলো এক্স। তাহলে এই সংকোচন ঘটলো মানে এই স্প্রিংটিতে স্থিতিশক্তি জমা হলো। আবার এই ব্লকটি ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করলো, ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য মানে এফ ইন্টু এক্স, আর স্প্রিংয়ের সঞ্চিত স্থিতিশক্তি মানে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই এতটা শক্তি কোথা থেকে এলো? এতটা শক্তি এলো এর গতিশক্তিটা ছিল বলে, ওর গতিবেগ ছিল বলে ধাক্কা দিয়েছে এবং স্প্রিংটা জড়ো হয়েছে। তাহলে এতটা শক্তি এলো ওর গতিশক্তিটা থেকে, বস্তুটার গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার থেকে। তাহলে এই যে ইকুয়েশনটা পাবো, এইখান থেকে আমরা এক্স এর মানটা বের করব।
তাহলে তার আগে আমাদেরকে লিখে নিতে হবে যে স্প্রিংয়ের সংকোচন এক্স বলে ধরে নিচ্ছি। তাহলে ওই লজিকটি আমরা ভাষায় লিখে নিলাম। এবার এখান থেকে একবার লিখে নিতে পারি, হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি বসালাম, ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য মানে এফ এক্স প্লাস স্প্রিংয়ে সঞ্চিত স্থিতিশক্তি মানে হাফ কে এক্স স্কোয়ার। এখন এইসব ভ্যালুগুলিকে বসিয়ে নিই। তাহলে হাফ এম মানে 2, ভি স্কোয়ার মানে 4 স্কোয়ার ইকাল টু এ 15 বলে দিয়েছে, 15 এক্স হলো প্লাস হাফ ইন্টু 10,000 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে 2 আর 2 কাটলো মানে এখানে 16। তাহলে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দেখো আসছে, একদম সাজিয়ে নিই, 5000 এক্স স্কোয়ার প্লাস 15 এক্স মাইনাস 16 ইকাল টু 0। এটা তো মিডিল টার্মে আসবেই না, সিদ্ধারাচার্যের ফর্মুলা দিয়েই করতে হবে। তাহলে একদম ডাইরেক্ট তাই করে দিই, অতএব এক্স ইকাল টু -15 প্লাস মাইনাস রুট ওভার 15 15 225। আচ্ছা, এটা মাঝখানটা প্লাস হয়ে যাবে 4 ইন্টু 5000 ইন্টু 16 বাই 2a, 2a মানে 2 ইন্টু 5000। এখানে মাইনাস মানটাকে বাদ দাও, যেটা প্লাস মান আসবে সেটাকে নিয়ে নিচ্ছি। তাহলে এক্স ইকাল টু -15 প্লাস এই রুটের ভেতরটা 225 প্লাস 4 ইন্টু 5000 ইন্টু 16, এটা করলে আসছে দেখো 565 বাই 5 দুগুণে 10, 10,000 আবার, এত মিটারে আসছে। এখন এইটা -15 প্লাস 565 ক্যালকুলেশন করলে আসছে 550 বাই 10,000 এত মিটার। তার মানে দেখো আসছে 0.055, 4টে দশমিক আসবে, 0 খেয়ে যাবে, এত মিটার। এটাকে যদি সেন্টিমিটারে করি তাহলে 5.5 সেন্টিমিটার। তার মানে স্প্রিংয়ের সংকোচন হবে 5.5 সেন্টিমিটার। এটা প্রায় লিখে নিতে পারি, এইখানটাতে পুরো লিখে নিয়েছিলাম 565.5, এইটা আর একটু বেশি আসছে সামান্য। তাহলে এটাও করতে পারি, দিয়ে ব্র্যাকেটে এটা প্রায় লিখে নেব, এক্স ইকাল টু 5.5 সেন্টিমিটার প্রায়। তাহলে স্প্রিংয়ের সংকোচন বের হলো 5.5 সেন্টিমিটার। এটাই আমাদের প্রশ্ন ছিল। তাহলে এখন এই পর্যন্তই।